আমি দীর্ঘদিন পরে আবার আপনাদের কাছে এসেছি। আমি সুন্দরবন, মথুরা, বৃন্দাবন, আগ্রা, ভীমতাল, নৈনিতাল এবং এইসবগুলো ঘুরে এসেছি। ঘুরে আসার পরে অনেক ভিউয়ার্স পেয়েছি ৫,০০০। এমনকি আমার বাড়িতে অনেক লোক চলে এসছে। কিভাবে গেলে না গেলে কত কম খরচায় কিরমভাবে যেতে হয় সেগুলো আমি সব বলে দিয়েছি। তো তাদের অনুরোধের জন্যই আমি একটা আবার ভিডিও করছি। আচ্ছা, আপনারা জানেন যে নেট থেকে আপনারা অনেক কিছু পান, কিন্তু দেখা যায় কি ৯০% ৯০% সত্যি কথা থাকে, আর 10% থাকে লুকোনো, মানে তা কনসিল, হাইডিং, মানে তা গোপনীয় গোপনীয় রাখে। আচ্ছা, 10% কিরম গোপনীয় রাখে সেটা আমি বলছি। আমি একটা অ্যাকোরিয়াম তৈরি করলাম, মাছের অ্যাকোরিয়াম, এই নেট দেখে। তো হিন্দি, বাংলা, ইংরাজি তিনটেই দেখেছি। তিনটেতেই একই কথা বলছে যে চারদিকে চারটে কাঁচ ভালোভাবে কেটে নেবে, নিয়ে সাইড থেকে কিরম ভাবে করবে ঠিক সেরকম ভাবে আমি করলাম। যতবার করতে যাচ্ছি, আটা দিয়ে লাগাতে যাচ্ছি, সাইড থেকে দুটো কাঁচ খুলে পড়ে যাচ্ছে। এদিকে এদিকে ধারের কাঁচগুলো ঠিক আছে, কিন্তু সাইডের যে বড় কাঁচ আছে খুলে পড়ে যাচ্ছে। আমি তখন ভাবলাম যে এটা বোধহয় আটার গন্ডগোল। তখন আমি ওই ১৫০ টাকার আটাটা ছেড়ে দিয়ে আমি ২৫০ টাকা দিয়ে সব থেকে দামি আটাটা কিনে এনে ফের লাগাতে গেলাম। করতে পারলাম না, হাজার চেষ্টা করেও করতে পারলাম না। তখন আমি কি করলাম, আমি তো ছাড়বো না, এটাকে আমি করেই ছাড়বো। নেটে যেকালে দেখেছি এটা করেই ছাড়বো। তখন যারা অ্যাকোরিয়াম তৈরি করে তাদের ডেকে নিয়ে এলাম, বলে আমার ৫০০ টাকা লাগবে মজুরি। ঠিক আছে, নিয়ে এলাম। তারা মাপজোপ করে দেখলো সবই ঠিক আছে, কিন্তু সাইডে দুটো যে চওড়া কাঁচ আছে ওটাকে একটু ছোট করে কাটতে হবে। ছোট করে কেটে এবার ২ সুতো সাইডের কাঁচ দুটো ছেড়ে করলে পরে তবেই ওটা আটকাবে। তার মানে আপনারা যদি অ্যাকোরিয়াম করতে যান, তাহলে এই যে 10% যে গোপনীয়তা আছে সেটা আমি বলে দিলাম। আপনারা ওই অ্যাকোরিয়ামে যারা কাঁচ কাটে তাদের বলে দেবেন যে আমি এই মাপের এইটা করব, আমাকে সেই মাপের কেটে দাও। সেইটা কেটে দিয়েছে, এবার নেটে যেরকম দেখাচ্ছে যেরকম ভাবে লাগাচ্ছে ঠিক সেরকম ভাবে লাগিয়ে করে দেবেন, হয়ে যাবে। এই এইটা করার জন্যে এইটা যদি বলে দিত যে সাইড থেকে একটুখানি ছোট করে কাটতে এবং ২ সুতো সাইড থেকে ছেড়ে দিতে হবে, মানে একটুখানি ভেতরে ঢুকিয়ে সাইডের কাঁচ দুটো লাগাতে হবে। ২ সুতো থেকে ১ সুতো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবারে আসছি দেশ ভ্রমণ। দেশ ভ্রমণ আমি থাইল্যান্ড গেছিলাম। থাইল্যান্ড যাওয়ার পরে আমি এটাকে ভ্রমণ কাহিনীটা আমি সংবাদপত্রে ছাপাবার জন্য গেছিলাম, যে সত্যি ঘটনাগুলো যাতে দেখি। কিছুতেই ছাপালো না। তখন আমি বললাম আমার নাম দিতে হবে না, আপনাদের নাম দিয়ে ছাপান যাতে পাবলিকে উপকৃত হয়। কিন্তু তারা কিছুতেই ছাড়লো না, সেইটা আমি শেয়ার করছি। আচ্ছা, থাইল্যান্ডে আপনারা অনেক থাইল্যান্ডের ভিডিও দেখেছেন। সবাই বলবে যে ইংরাজি জানে, ইংরাজি জানলেই হয়ে যায়। না, ১০০ জনের মধ্যে ১০০ জনাই থাইল্যান্ডবাসী ইংরাজি জানে না। আর ইংরাজি জানার কোনো দরকারই নেই। রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, বাস স্টেশন, বাস স্টপ, এইসবগুলো বললেই হয়ে যায়, কিন্তু তারা এইসব ওয়ার্ডগুলো জানেই না। ইয়াকজাপাই সাতিনুত ফাই, ইয়াকজাপাই সাতিনুত মাই, এগুলো হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে যাবো, আমি যাবো, এইরকম ধরনের কথা আছে। বাস স্ট্যান্ডের কথা আলাদা, রেলওয়ে স্টেশন, আমরা যখন রেলওয়ে স্টেশনেই বলি, কিন্তু ওরা আলাদা আলাদাভাবে ভাষা আছে। তো হাজার চেষ্টা করেও এটা করা যায় না, করতে পারিনি। তো যাই হোক, এটা আমি মধ্যিখান থেকে বলছি। তো আমি যখন ফার্স্টে ওখানে নাবি হংকংয়ে, হংকংয়ে নেবে, এবার যখন দেশ ভ্রমণ করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তখন আমি ভাবছি যে কি পরবো। তখন আমি পাঞ্জাবি পাঞ্জাবি এবং পাই প্যান্ট পরেছি, মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস, ইন্ডিয়ান ড্রেস। এখন আমি যদি ইন্ডিয়ান বলে লিখে দিই তাহলে সে আলাদা ব্যাপার, কিন্তু আমাকে যাতে ভাবে, ইন্ডিয়ান ভাবে, সেই জন্য পাঞ্জাবি। আমি যদি কাপড় পরা জানতাম আমি কাপড় পরেই যেতাম, কিন্তু কাপড় পরা জানি না, সেই জন্য পাঞ্জাবি আর পাই প্যান্ট পরে গেছি। সেইটা দেখে সবাই হাসছে। এই করতে করতে আমি একদম শেষ প্রান্তে চলে গেছি। দেখতে দেখতে পাহাড়ের ওপরে, মানে বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধদের বেশি। গিয়ে সব কিছু দেখেছি। সে হাতির একটা মিউজিয়াম ছিল, মানে আর্টিফিশিয়াল মিউজিয়াম, সেটা আর দেখতে পেলাম না, কেন সেটা ক্লোজ হয়ে গেছে। এই করতে করতে এবার লাস্ট পর্যন্ত চলে গেছি। তখন এবার ফিরবো কি করে, সে আর ফেরার আর রাস্তা নেই।
কতগুলো মেয়ে আমাকে ছেঁকে ধরলো ওই পায়জামা পাই প্যান্ট দেখে। সে তো সব হাসাহাসি করছে এবং ওই কাগজ দিয়ে দিল একটা, সেই কাগজটা এসে আমি পড়ে দেখলাম যে বাস স্ট্যান্ডের থাইল্যান্ড কি, থাইল্যান্ড ভাষা কি, এয়ারপোর্টে থাইল্যান্ড ভাষা কি, সেসব লেখা ছিল। তখন আমি পড়ি টেনশনের মধ্যে। এইবার আমি ফিরবো কি করে কিছুতেই বুঝতে পারছি না। এরপরে দেখলাম যে একজন ভদ্র মহিলা, মানে ফর্সা, অন্য দেশের। আমি তাকে বললাম যে আমি ইন্ডিয়া থেকে আসছি, কলকাতা থেকে, আমি কি করে যাব এখানে? তখন বলে আপনি তো 8 ঘন্টার রাস্তা চলে এসছেন, আপনি আজকে ফিরতে পারবেন না। তাহলে কি করতে হবে? বলে যে স্পিড বোট ধরে চলে যান, আর রাত্রি 10টার পরে কারফিউ লেগে যায়। থাইল্যান্ডে, ব্যাংককে কারফিউ লেগে যায়, মানে 10টার পরে রাস্তায় বার হওয়া যাবে না। তো আপনি 10টার আগেই 8টার মধ্যেই পৌঁছে যাবেন, এই স্পিড বোটে চলে যান। তো আমি বললাম যে দেখুন এরা বাস স্টপ রেলওয়ে স্টেশন তো জানেই না, আমি কি করে যাব? আবার তারপরে এখানে কিছু লেখাও নেই। তখন ওই ভদ্রমহিলা সেই লঞ্চ ঘাটে নিয়ে এলো। এই স্পিড বোট, ওখানে স্পিড বোট ছোট ছোট আছে, মানে তো আমাদের এই পচা খাল যেরকম, এই কেষ্টপুরের পচা খাল, ওই রকম দিয়ে পুরো এরিয়াটা ঘেরা, মানে তো ওইখান দিয়ে যাচ্ছে সব। ওই আপনারা ওই বুসলির যে এন্টার দি ড্রাগন দেখেছিলেন না, পুরো ঘেরা ঠিক ওই রকম টাইপের। তো ওই স্পিড বোটে বসিয়ে দিল। এবার আমি ওই স্পিড বসে নেমে 8 ঘন্টার রাস্তা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে একদম নিজের গন্তব্যস্থানে চলে এলাম। উনি যদি গাইড না করতো আমি আসতেও পারতাম না, ওখানেই থেকে যেতে হতো। এই হলো আমার থাইল্যান্ড ভ্রমণ। আপনারা এটা দেখবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমি খুবই আনন্দিত পাবো। নমস্কার, আর কিছু বললাম না।